শহরের একটা বাড়িতে পুলিশ তদন্ত করতে গিয়ে কিছু গর্ভবতী মেয়ের লাশ পায়। এমনকি গর্ভবতী মেয়েদের বাচ্চাগুলোকে জারে সংরক্ষণ করে রাখতো এক সিরিয়াল কিলার। তারপর যখন পুলিশ বাড়ির মালিককে সিরিয়াল কিলার হিসেবে সন্দেহ করে ধরে নিয়ে যায়, তখন তার স্ত্রী সোনা তার স্বামীকে বাঁচানোর জন্য অস্থির লেভেলের মাস্টার প্ল্যান বানায়। কেননা মেয়েটা মনে করে তার স্বামী নির্দোষ। এখন যদি মেয়েটার স্বামী নির্দোষ হয়, তাহলে আসল সিরিয়াল কিলার কে? মুভির শেষে এমন টুইস্ট আছে যা আপনাকে শক করে দেবে। এমনই ক্রাইম, সাসপেন্স, থ্রিল আর একটুখানি কমেডিতে ভরা আজকে আমি এক্সপ্লেন করব 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি মিসেস সিরিয়াল কিলারের গল্পটা, যার প্রত্যেকটা মুহূর্তে এমন সব রহস্য আছে যা আপনাকে তাক লাগিয়ে দেবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা সোনা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একা একাই কথা বলছিল। সোনা বলে, এই গল্পটা এখন শেষ হবে, তবে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে নয়, অন্যভাবে শেষ হবে। ঠিক তখনই একটা মেয়ের চিৎকার শোনা যায়। ওই মেয়েটাকে সোনা বন্দি করে রেখেছিল। মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকলে সোনা তার কাছে যায়। সে মেয়েটাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তখন মেয়েটা বলে, মেরেই ফেলো, রোজ রোজ টর্চার হওয়ার থেকে একেবারে মরে যাওয়াই ভালো। এই কথা শুনে সোনা আরো রেগে গিয়ে তার হাতে একটা ছুরি তুলে নেয়। কিন্তু কে এই মেয়ে, আর সোনাই কেন বা মেয়েটাকে হত্যা করতে চাচ্ছে? এই রহস্য জানতে হলে আমাদেরকে কিছুদিন আগের গল্প শুনে আসতে হবে। সোনা এমনিতে একজন হাউসওয়াইফ, তবে একটা কলেজে গেস্ট লেকচারার হিসেবে কাজ করত। এখানে আমরা সোনাকে তার হাজবেন্ড জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখি। জয় পেশায় একজন গাইনোকোলজিস্ট। এই মুহূর্তে সে তার কাজের জন্য বিদেশ অবস্থান করছে। সোনা যেহেতু বাড়িতে একা, তাই জয় তাকে নিয়ে একটু চিন্তিত। ওই সময় সোনা জয়কে জানায় সে আর একা নয়, তার সঙ্গে আরো একজন আছে। জয় তখন একটু অবাক হয় যে সোনা তার অনুপস্থিতিতে কাকে বাড়িতে এনেছে। তখন সোনা জানায় সে আসলে প্রেগনেন্ট, তার সাথে এখন তার অনাগত সন্তান আছে। এই কথা শুনে জয় খুব খুশি হয়। ওদের কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ সোনার বাড়ির কলিং বেল বেজে ওঠে। লোকাল থানার ইন্সপেক্টর ইমরান এসেছে সোনার বাড়িতে। সোনা তাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে চাচ্ছিল না জয়ের অনুপস্থিতিতে ইমরান তার বাড়িতে প্রবেশ করুক, তাই সে ইমরানকে দিনের বেলায় আসতে বলে দরজা বন্ধ করতে যায়। কিন্তু ইমরান তাকে বাধা দেয় এবং নিজের ওয়ালেট থেকে একটা ছবি বের করে দেখায়। ছবিটা ছিল ইমরান এবং সোনার। দুজনে বিয়ের সাজে তুলেছে ছবিটা, অর্থাৎ ইমরান এবং সোনার মধ্যে অতীতে কোনো না কোনো সম্পর্ক ছিল, হয়তো তারা বিয়েও করেছিল। সোনা বুঝতে পারে এই ছবি দেখে ইমরান তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, তাই বাধ্য হয়ে সে ইমরানকে বাড়িতে ঢুকতে দেয়। কিন্তু ভেতরে ঢুকেই ইমরান জয়ের ব্যবহার করা কিছু জিনিস কালেক্ট করতে শুরু করে। সোনা জানতে চায় কেন সে সব নিচ্ছে। উত্তর ইমরান জানায় শহরে একের পর এক অবিবাহিত প্রেগনেন্ট মেয়েরা হত্যা হচ্ছে, আর তার সন্দেহ জয়ের ওপর, তাই সে জয়ের জিনিসগুলো স্যাম্পল হিসেবে নিয়ে যাচ্ছে। কথাটা শুনে সোনা রেগে গিয়ে জিজ্ঞেস করে এসবের সাথে জয়ের কি সম্পর্ক। ইমরান বলে, আমি তো বললামই, পুলিশ সমস্ত খুনের জন্য জয়কেই সন্দেহ করছে, কারণ প্রেগনেন্ট মেয়েদেরকে টার্গেট করা তার জন্য বেশ সহজ। পরদিন ইমরান তার পুলিশ ফোর্স নিয়ে জয়ের ফার্ম হাউসে চলে যায়। সেখানে একটা সিক্রেট দরজা ছিল। ইমরান ওই দরজা দিয়ে ভিতরে ঢুকেছিল, কিন্তু কিছুক্ষণ পর সে বমি করতে করতে বাইরে বেরিয়ে আসে। ভিতরে এমন কিছু বিভৎস জিনিস তার চোখে পড়েছে যা দেখে তার এই অবস্থা। ইমরানের অবস্থা দেখে বাকি পুলিশরাও ওই গোপন দরজা দিয়ে ভিতরে চলে যায়। এটা মূলত একটা বেসমেন্টের দরজা। ভিতরে গিয়ে পুলিশ দেখতে পায় সেখানে একজন মেয়েকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আর শুধু তাই নয়, তার পাশের টেবিলে 6টা অপরিণত বাচ্চাকে কাচের বোতলে সংরক্ষণ করে রাখা, যাদেরকে সময়ের আগেই তাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে। অর্থাৎ শহরে যে প্রেগনেন্ট মেয়েদেরকে হত্যা করা হয়েছে, এই বাচ্চাগুলো তাদেরই গর্ভে ছিল। কিন্তু বেসমেন্টে তো একজন মহিলার মৃতদেহ ঝুলছে, বাকি মহিলাদের ডেড বডি কোথায়? ফার্ম হাউসের সন্দেহজনক সমস্ত জায়গায় খনন করেও কোনো ডেড বডি খুঁজে পায় না পুলিশ। এরপর ইমরান একজন কনস্টেবলকে নিয়ে ছাদে যায়। সেখানে সে চারিদিকটা খেয়াল করে দেখলে একটা জায়গায় 5টা ফুলের টব দেখতে পায়। ইমরানের সন্দেহ এখানে আছেই ওই বাকি 5টা মৃতদেহ। পুলিশ তখন ওই জায়গাটা খুঁড়ে সত্যি সত্যি আরো 5টা মেয়ের লাশ উদ্ধার করে। যেহেতু জয়ের ফার্ম হাউসের ভেতরে মৃতদেহ এবং অপরিণত বাচ্চাগুলোকে পাওয়া গেছে, তাই সবাই অনেকটা নিশ্চিত যে খুনগুলো জয়ই করেছে। ব্যাপারটা জানাজানি হলে জয় এবং সোনার অনেক বদনাম হয়, এমনকি তাদের কাজের মেয়ে পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যায়। এতে সোনা একেবারে ভেঙে পড়ে। এরপর জয় দেশে ফেরা মাত্রই তাকে অ্যারেস্ট করা হয়। জয়কে এভাবে অ্যারেস্ট হতে দেখে সোনা প্রচন্ড হতাশ হয়ে যায়। সে কান্নাকাটি করতে শুরু করে। সে থানা থেকে বাড়ি ফিরলে দেখতে পায় এলাকার লোকজন তার বাড়ি ভাঙচুর করছে এবং বাড়ির দেওয়ালে সিরিয়াল কিলার লিখে রেখেছে।
রেখেছে। এসব দেখে সোনা আরো বেশি ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে তার জীবনও হুমকির মুখে, কারণ এই মুহূর্তে সাধারণ জনগণ জয়ের উপর ভীষণ ক্ষিপ্ত। তারা যে কোনো মুহূর্তে সোনার উপরেও হামলা করতে পারে। পরদিন সোনা জয়ের সঙ্গে দেখা করতে জেলে যায়। তাদের 5 মিনিট সময় দেওয়া হয় কথা বলার জন্য। সোনা জয়ের কাছে গিয়ে কাঁদতে শুরু করে। তখন জয় তাকে বলে তাকে সন্দেহের বশে গ্রেফতার করা হয়েছে। যখন পুলিশ নিজের ভুল বুঝতে পারবে তখন তারা তাকে ছেড়ে দেবে। এরপর জয় সোনাকে জিজ্ঞেস করে সে কি তাকে বিশ্বাস করে কিনা। সোনা বলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি এই কাজ কখনোই করতে পারো না। তোমাকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে। কিন্তু সমস্যা হলো সোনা ইতোমধ্যেই জয়কে বাঁচানোর জন্য অনেক উকিলের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু কেউই জয়ের কেসটা নিতে রাজি হচ্ছে না। সেটা শুনে জয় রাস্তোগি নামের একজন উকিলের কথা বলে। সে জয়ের পুরনো একজন ক্লায়েন্ট। একসময় জয় তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল, তাই তার বিশ্বাস আর কেউ না করলেও রাস্তোগি অন্তত তাকে অবশ্যই সাহায্য করবে। সে সোনাকে জানিয়ে দেয় যে রাস্তোগির নাম্বারটা তার কম্পিউটারে আছে। এরই মাঝে তাদের কথা বলার সময় শেষ হয়ে গেলে সোনা বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে সে ওই নাম্বারটা খোঁজার জন্য জয়ের কম্পিউটার ওপেন করতে গেলে তার মনে পড়ে সে তো কম্পিউটারের পাসওয়ার্ডই জানে না। তখন সোনা আইডিয়া করে কিছু পাসওয়ার্ড ট্রাই করে, কিন্তু কোনোটাই কাজে লাগে না। শেষমেশ যখন সে নিজের নামটা ট্রাই করে তখনই কম্পিউটারটা আনলক হয়ে যায়। সোনা সেটা দেখে ভীষণ খুশি হয়, কারণ জয় তাকে এতটাই ভালোবাসে যে কম্পিউটারের পাসওয়ার্ড তার নামে রেখেছে। সে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতে থাকে। এরপর সে রাস্তোগির নাম্বারটা জোগাড় করে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রাস্তোগির নাম্বারটা বন্ধ দেখায়। তাই সে রাস্তোগির ঠিকানা খুঁজে বের করে তার বাড়িতে চলে যায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না থাকায় সিকিউরিটি গার্ড সোনাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয় না। বেচারি তখন অনেক হতাশ হয়ে পড়ে। এরই মাঝে রাস্তোগির স্ত্রী সেখানে চলে আসে। সে সোনার পরিচয় জানতে পেরে তাকে সঙ্গে করে নিয়ে যায় ভেতরে, কিন্তু রাস্তোগির অবস্থা দেখে সোনা আবার হতাশ হয়ে পড়ে। সে ভীষণ অসুস্থ, বাড়িতেই তার চিকিৎসা চলছে। কেস লড়া তো দূরে থাক, তার বাইরে পা রাখার মতো শক্তিটাও নেই। তবুও সোনা মনে আশা নিয়ে তার সামনে গিয়ে বসে। রাস্তোগি নিউজ থেকে জয়ের ব্যাপারে জানতে পেরেছিল। কোনো উকিল যে জয়ের কেসটা নিতে চাচ্ছে না এটাও রাস্তোগি জানতে পারে। তখন সোনা তাকে জিজ্ঞেস করে সে কি কোনো হেল্প করতে পারবে কিনা। উত্তরে রাস্তোগি বলে, ডক্টর জয় আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে এবং বৃদ্ধ বয়সে আমাকে সন্তানের মুখ দেখার সুযোগ করে দিয়েছে। আমি অবশ্যই তাকে হেল্প করব। এরপর রাস্তোগি তার পুরো টিমকে জয়ের বেল করানোর জন্য কাজে লাগিয়ে দেয়। পরদিন জয়কে কোর্টে তোলা হয়। সোনা কোর্টে রাস্তোগিকে না দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর আদালতের কার্যক্রম শুরু হলে রাস্তোগি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে শুরু করে। সে জজকে বলে ডক্টর জয় একজন ফেমাস মানুষ, তাই তার খ্যাতি নষ্ট করার জন্য কেউ তার ফার্ম হাউসকে ব্যবহার করে তাকে ফাঁসিয়েছে। তখনই সরকারি উকিল বলে ওঠে, ডক্টর জয়ের ডিএনএর সঙ্গে ক্রাইম সিন থেকে পাওয়া কিছু জিনিসের ডিএনএর মিল পাওয়া গেছে। এই প্রমাণ সামনে আসায় জয়ের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। ফলে সোনা একেবারে ভেঙে পড়ে। এদিকে আবার জয়কে কোর্ট থেকে বের করার সাথে সাথেই জনগণ রাগের মাথায় এসে জয়ের ওপর আক্রমণ করে দেয়। এসবের পর সোনা আবার রাস্তোগির সঙ্গে দেখা করতে যায়। রাস্তোগি বলে সমস্ত প্রমাণ জয়ের বিরুদ্ধে। যে মেয়েগুলোকে হত্যা করা হয়েছে তারা সবাই প্রেগনেন্ট ছিল এবং হত্যা করার আগে তাদের গর্ভপাত করানো হয়েছে, তাই জয়ের ওপর সন্দেহ যাওয়াটাও স্বাভাবিক। একজন গাইনোকোলজিস্ট হিসেবে এই কাজটা জয়ই করতে পারবে। তাছাড়া এই এলাকায় সেই একমাত্র নামকরা গাইনোকোলজিস্ট। কিন্তু সোনা কিছুতেই সেটা মানতে চায় না। তার বিশ্বাস জয় এই ধরনের কাজ করতেই পারে না। তখন রাস্তোগি তাকে জিজ্ঞেস করে সে এত নিশ্চিত হয়ে কিভাবে বলছে যে জয় নির্দোষ, তার কি অন্য কারোর উপর সন্দেহ হচ্ছে? সোনা তখন জানায় এই সবকিছু তার প্রাক্তন প্রেমিক ইন্সপেক্টর ইমরান করছে, আর ডিএনএ ম্যাচ করার জন্য সমস্ত এভিডেন্স ইমরান জয়ের ঘর থেকেই কালেক্ট করেছে। এই কথা শুনে রাস্তোগি অবাক হয়ে যায়। সে সোনাকে জিজ্ঞেস করে তুমি কি এটা প্রমাণ করতে পারবে? সোনা তখন মুখটা কালো করে বলে যে সে প্রমাণ করতে পারবে না। তখন রাস্তোগি বলে তাহলে জয়কে বাঁচানোর শুধুমাত্র একটাই উপায় আছে। জয়কে নির্দোষ প্রমাণ করতে হলে সিরিয়াল কিলারকে আরো একটা মার্ডার করতে হবে। এখন সোনা তো ভেবেই নিয়েছিল যে ইমরানই সেই সিরিয়াল কিলার, তাই সে অবাক হয়ে বলে ইমরান তো জয়কে ফাঁসানোর জন্য এসব করেছে, আর জয় তো ফেসেই গেছে, তাহলে এখন ইমরান কেন আর একটা খুন করতে যাবে? রাস্তোগি তখন তাকে কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থেমে যায়। সোনা কৌতূহলবশত জিজ্ঞেস করে রাস্তোগি তাকে কি বলতে চেয়েছিল, কিন্তু রাস্তোগি বলে আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা তুমি করতে পারবে না। তবুও সোনা জোর দিয়ে তার কাছে জিজ্ঞেস করে। তখন রাস্তোগি বলে এবারের খুনটা ইমরান করবে না, খুনটা তাকে করতে হবে যে জয়কে নির্দোষ প্রমাণ করতে চায়। অর্থাৎ রাস্তোগি সোনাকে সিরিয়াল কিলার সেজে ওই একই পারডানে একটা মার্ডার করতে
করতে বলে, যাতে প্রমাণ হয়ে যায় যে সিরিয়াল কিলার এখনো জেলের বাইরেই আছে। এমনটা করলে প্রমাণ হয়ে যাবে জয় নির্দোষ। এসব কথা শুনে সোনা অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে সে এই কাজ করবে। তবে সে মনে মনে জিদ ধরে বসে যে জয়কে সে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। আচ্ছা, সোনা যে মেয়েটাকে কিডন্যাপ করে তার নাম কি? উত্তরটা কমেন্ট করে জানাবেন কিন্তু। গত ভিডিওতে সঠিক উত্তর দিয়েছেন জুহি খান মেদিনীপুর থেকে, সাথে আরো আছেন এমডি রকিবুল ইসলাম, তবে তিনি তার অ্যাড্রেসটা জানাননি। এরপর যখন সে বাড়ি ফিরে যায় তখন তার কাছে হসপিটাল থেকে একটা কল আসে। সোনা দ্রুত হসপিটালে গেলে জানতে পারে কারাগারের কিছু কয়েদি জয়ের উপর হামলা করেছিল। মূলত ভিকটিমের পরিবারই খুব কৌশলেই হামলাটা করিয়েছিল। এবার তো জয় কোনো রকমে প্রাণে বেঁচে গেছে, কিন্তু এরকম ঘটনা আবারও ঘটতে পারে। এসব জানার পর সোনা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে জয়কে বাঁচানোর জন্য রাস্তগীর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপর সোনা যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় ইমরানের সঙ্গে সোনার অ্যাক্সিডেন্ট হয়। ইমরান মাতাল অবস্থায় ছিল। তাকে দেখা মাত্রই সোনার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। সেই সময় সোনা এবং ইমরান রিলেশনশিপে ছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসতো এবং বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সোনার বাবা মা কিছুতেই তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। তাই তারা একটা মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করে নিয়েছিল। মূলত এই বিয়ের ছবিটাই ইমরানের ওয়ালেটে আমরা দেখেছিলাম। কিন্তু প্রশ্ন হলো, সোনা যদি ইমরানকে বিয়ে করে থাকে তাহলে এখন সে জয়ের স্ত্রী হলো কি করে? আর ইমরানই বা কেন সোনার শত্রুতে পরিণত হয়েছে তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো যাই হোক, সোনা ইমরানকে অ্যাভয়েড করে বাড়ি ফিরে প্রেগনেন্ট মেয়েদেরকে খুঁজতে শুরু করে। প্রথমে সে খুন হওয়া মেয়েদের ছবি দেখে কিলারের খুন করার প্যাটার্ন বোঝার চেষ্টা করছিল। এরপর সে ওই এলাকার একজন গাইনোকোলজিস্টকে ফোন করে সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেয়। যেহেতু সে নিজেও প্রেগনেন্ট তাই এটা তার জন্য বেশ সহজ ছিল। সোনার অ্যাপয়েন্টমেন্ট ডেট 2 দিন পরে, কিন্তু সোনা কিছুক্ষণের মধ্যেই ডক্টরের চেম্বারে পৌঁছে যায়। রিসেপশনিস্ট যখন চেক করে জানায় যে তার অ্যাপয়েন্টমেন্ট আরো 2 দিন পরে, তখন সোনা তাকে রিকোয়েস্ট করে ডক্টরের সঙ্গে কথা বলে যেন আজকেই তার চেকআপের ব্যবস্থা করায়। রিসেপশনিস্ট মেয়েটা ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে সেই সুযোগে সোনা রিসেপশনিস্টের ফাইল থেকে সমস্ত প্রেগনেন্ট পেশেন্টদের নাম এবং ফোন নাম্বার কালেক্ট করে নেয়। এরপর সে খুব স্বাভাবিকভাবেই ডক্টরের কাছে গিয়ে নিজের চেকআপ করায়। সেখানে সোনার রিপোর্ট অনেক ভালো আসে। তার গর্ভের সন্তান খুব ভালোভাবেই বেড়ে উঠছে। সেটা শুনে সোনা বেশ খুশি হয়। এরপর সে বাইরে বেরিয়ে ওই চুরি করা নাম্বারগুলোতে কল করতে শুরু করে। সে সবাইকে কল করে জানায় যে সে একটা রিসর্ট থেকে ফোন করেছে এবং তাদের রিসর্টে বিবাহিত কাপলদের জন্য হানিমুনের প্যাকেজ গিফট করা হচ্ছে। এরপর সে একে একে সবার বিয়ের ডেট জিজ্ঞেস করে। আসলে সোনা খুঁজে বের করার চেষ্টা করছিল যে এই পেশেন্টগুলোর মধ্যে কারা বিবাহিত আর কারা অবিবাহিত, কারণ ওই সিরিয়াল কিলারের প্যাটার্ন অনুযায়ী সে শুধুমাত্র অবিবাহিত মেয়েদেরকেই টার্গেট করত। তো যখনই পেশেন্টরা একে একে তাদের বিয়ের ডেট বলতে থাকে, সোনা তাদের কলটা কেটে দিতে থাকে। সবশেষে বাকি ছিল একটা মাত্র পেশেন্ট, মেয়েটার নাম আনুষ্কা। অনেক আশা নিয়ে সোনা ওই মেয়েটাকে কল করে এবং তার সঙ্গেও ঠিক একইভাবে কথা বলে, তার কাছে বিয়ের ডেট জানতে চায়। আনুষ্কা তখন বিরক্ত হয়ে সোনাকে হুমকি দেয় যে, দেখো, আমার প্রতিবেশী কিন্তু একজন সিরিয়াল কিলার, বেশি বাড়াবাড়ি করলে সিরিয়াল কিলারকে তোমাকে মেরে ফেলতে বলবো। এই কথা শুনে সোনা অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এই শহরে আর কত সিরিয়াল কিলার আছে। তখনই সোনার মনে পড়ে এই আনুষ্কা আসলে সোনার প্রতিবেশী, আর শুধু প্রতিবেশী নয়, তার স্টুডেন্টও। অর্থাৎ আনুষ্কা সিরিয়াল কিলার বলতে সোনার হাজবেন্ড জয়কেই বোঝাচ্ছিল। এরপর থেকে সোনা আনুষ্কাকে ফলো করতে শুরু করে। আনুষ্কা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসে। সে যখন তার বয়ফ্রেন্ডকে তার প্রেগন্যান্সির ব্যাপারে জানায়, আনুষ্কার বয়ফ্রেন্ড তাকে অ্যাবর্শন করাতে বলে। বয়ফ্রেন্ডের কথায় প্রচন্ড হতাশ হয় আনুষ্কা। সে উদাস হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এমন সময় হঠাৎ একটা গাড়ি আনুষ্কার পেছনে চলে আসে, কিন্তু সেদিকে আনুষ্কার কোনো খেয়ালই নেই। গাড়িটা প্রায় তাকে ধাক্কা দিতেই যাচ্ছিল, তখনই সোনা এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিজের গাড়িতে উঠিয়ে নেয়। আনুষ্কার প্রাণ বাঁচানোর জন্য সে সোনাকে ধন্যবাদ জানায়। পরদিন সোনা আবারও আনুষ্কাকে ফলো করতে শুরু করে। সে জানতে পারে আনুষ্কা একজন ক্যারাটে টিচার। এটা দেখে সোনা বুঝে যায় আনুষ্কাকে কিডন্যাপ করে মার্ডার করা মোটেও সহজ কাজ হবে না। তাই সে জয়ের ক্লিনিক থেকে ক্লোরোফর্ম নিয়ে আসে। এরপর একটা পাউরুটির মধ্যে ক্লোরোফর্ম মিশিয়ে কুকুরটাকে খেতে দেয়, দেখার জন্য যে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। পাউরুটি খেতে গিয়ে কুকুরটা অজ্ঞান হয়ে গেলে সোনা আশ্বস্ত হয় যে ক্লোরোফর্ম ঠিকঠাক কাজ করবে। এরই মাঝে সোনার বাড়ির কাজের লোক আবার ফিরে
আসে। সে সোনার কাছে ক্ষমা চায় এবং আবারও তাকে কাজে রাখার জন্য রিকোয়েস্ট করতে থাকে। সোনা তো তখন কুকুরের পেছনে ব্যস্ত, তাই সে কাজের মেয়েটার সঙ্গে খুব একটা কথা না বাড়িয়ে তাকে ভেতরে গিয়ে কাজ করতে বলে। আর যাওয়ার সময় তাকে বলে দেয় টেবিলে রাখা কাচের বোতলটায় যেন সে হাত না লাগায়। আসলে ওই বোতলের মধ্যেই ক্লোরোফর্ম ছিল, কিন্তু কাজের মহিলা ভুলবশত সেটা ঢেলে ফেলে। এখন সোনা তো সেটা শুনলে খুব রাগারাগি করবে, তাই সোনা যাতে কিছু বুঝতে না পারে তাই সে ওই ক্লোরোফর্মের বোতলে নর্মাল পানি ঢুকিয়ে রেখে দেয়। সোনা সেটা জানতেও পারে না। এরপর সে রাতে ছেলেদের গেটআপে আনুশকাকে ফলো করতে শুরু করে। সে হয়তো আজই আনুশকাকে কিডন্যাপ করার প্ল্যান করছিল। আনুশকা ওই সময় ক্যারাটে ক্লাস থেকে ফিরছিল। ফাইটে এক্সপার্ট হওয়ার পাশাপাশি আনুশকা অনেক চালাক চতুর মেয়ে ছিল। সে বুঝতে পারে কেউ তাকে গোপনে ফলো করছে, তাই সে একটা জায়গায় লুকিয়ে পড়ে। সোনাও ঠিক ওই একই জায়গা দিয়ে যাচ্ছিল। আনুশকা তাকে সাধারণ পথচারী ভেবে তাকে ডেকে নেয় সাহায্যের জন্য। এখন একটা মেয়ে নির্জন রাস্তায় একা একা হেঁটে যাচ্ছে, একটু তো নার্ভাস লাগতেই পারে। তো সেই সময় সোনাও সুযোগ বুঝে আনুশকার নাকে ক্লোরোফর্ম লাগিয়ে দেয়, আর সাথে সাথেই আনুশকা অজ্ঞান হয়ে যায়। এতে সোনা আশ্বস্ত হয় এবং আনুশকাকে বাঁধার জন্য দড়ি আনতে চলে যায়। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন ক্লোরোফর্মের বোতলে তো পানি ছিল, তাহলে আনুশকা অজ্ঞান হলো কি করে? আসলে আনুশকা অজ্ঞান হয়নি, সে শুধু অজ্ঞান হওয়ার নাটক করেছে যাতে কিডন্যাপারের হাত থেকে বাঁচতে পারে। এরপর সোনা দড়ি নিয়ে এসে আনুশকার হাত পা বাঁধতেই যাবে, তখনই আনুশকা তার উপর অ্যাটাক করে দেয়। ধরা পড়ার ভয়ে সোনা তখন একটা ফুলের বাগানের ভেতর লুকিয়ে পড়ে। আনুশকাও তাকে ফলো করছিল। হঠাৎ সোনার মনে পড়ে ফুলের রেণুতে আনুশকার অ্যালার্জি আছে। ফুলের রেণুর সংস্পর্শে আসলেই আনুশকার শ্বাসকষ্ট শুরু হয়। এই কথা মনে পড়তেই সোনা ফুলের রেণু সংগ্রহ করতে শুরু করে। এরপর আনুশকা তার কাছে আসতেই সোনা রেণুগুলো আনুশকার দিকে ছুড়ে দেয়। এতে সত্যি সত্যি আনুশকার শ্বাসকষ্ট শুরু হয়। সে অনেক দুর্বল হয়ে পড়ে। আর তারপর সোনা পুরো ফুল গাছ তুলে আনুশকাকে আঘাত করে, আর তাতে আনুশকা পুরোপুরি নেতিয়ে যায়। সুযোগ বুঝে সোনা আনুশকার চোখ আর হাত পা বেঁধে তাকে কিডন্যাপ করে ফেলে। অন্যদিকে ইন্সপেক্টর ইমরান জানায় সে ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যাবে, কারণ সে এসেছিল প্রেগনেন্ট হওয়া নিখোঁজ মেয়েদেরকে খুঁজতে। এখন যেহেতু কেস সলভ হয়ে গেছে, সিরিয়াল কিলার ধরা পড়েছে, তাই এই শহরে তার কোনো কাজ নেই। তখনই একজন কনস্টেবল হঠাৎ বলে ওঠে, আচ্ছা স্যার, এই কেস তো শুরু হয়েছে আপনি এখানে আসার পর, তাহলে আপনি এই কেসের জন্য এখানে কি করে এলেন? যদিও প্রশ্নটা ভ্যালিড ছিল, তবে ইমরানের ভয়ে ছেলেটা আর কথা বাড়ায় না। এরই মাঝে থানায় একটা কল আসে। তাদেরকে জানানো হয় আরো একজন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা মূলত আনুশকার নিখোঁজ হওয়ার কমপ্লেন ছিল। এটা শুনে ইমরান হতবাক হয়ে যায়, কারণ জয় তো জেলের ভেতর, তাহলে নতুন করে কিডন্যাপিং করলো কে? ইমরান আনুশকার বাড়িতে গিয়ে তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে সোনা ছেলের কণ্ঠে কিছু ভয়েস রেকর্ড করে আনুশকার কাছে যায়। আনুশকাকে সে ফার্ম হাউসের বেসমেন্টেই আটকে রেখেছিল। বেচারির হাত পা মুখ সবকিছু বেঁধে রেখেছিল সে। সোনার উপস্থিতি টের পেয়ে আনুশকা তার পরিচয় জানতে চায়। সোনা তখন ওই রেকর্ড করা ভয়েস প্লে করে জানায় সে সিরিয়াল কিলার। কিন্তু আনুশকার একটু সন্দেহ হয়, কারণ সোনা জবাব দিচ্ছিল ছেলেদের ভয়েসে, অথচ তার শরীর থেকে লেডিস পারফিউমের গন্ধ আসছিল। আনুশকার মনে সন্দেহ জাগে যে ছেলেটা তাকে কিডন্যাপ করেছে সে হয়তো গে হতে পারে। সে নির্ভয়ে কিডন্যাপারের সঙ্গে কথা বলতে শুরু করে, তাকে ছেড়ে দিতে বলে, সাথে এটাও আশ্বস্ত করে যে সে কিডন্যাপারের ব্যাপারে কাউকে কিছু জানাবে না। সোনা তার এই লাগাতার বকবক শুনে ভীষণ বিরক্ত হয়ে যায়। এরই মাঝে আনুশকা হঠাৎ তার উপর অ্যাটাক করে দেয়। সোনা তখন চিৎকার করে উঠলে আনুশকা বুঝতে পারে এটা কোনো ছেলে নয়, এটা মেয়ে। হয়তো সে কখনো সন্তান জন্ম দিতে পারবে না, তাই সে প্রেগনেন্ট মেয়েদেরকে হত্যা করে নিজের রাগ মেটায়। কিন্তু আনুশকার মনে খটকা লাগে অন্য জায়গায়। সে যে প্রেগনেন্ট এই ব্যাপারটা ডক্টর ছাড়া আর কেউই জানতো না। তাই আনুশকার মনে সন্দেহ জাগে যে কিডন্যাপার হয়তো ওই ডক্টরের চেম্বারে কাজ করে। আনুশকা তখন দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছিল, আর তখনই সোনার রেকর্ডিং প্লে করে আনুশকাকে খাবার খেতে বলে। আনুশকাও তখন তার হাতের বাঁধন খুলে দিতে বলে, কারণ হাত বাঁধা অবস্থায় সে খাবে কি করে। কিন্তু সোনা খুব ভালো করেই জানে আনুশকার হাতের বাঁধন খুলে দিলে সে সোনাকে ইচ্ছে মতো পেটাবে। তাই সোনা নিজের হাতে আনুশকাকে খাইয়ে দেয়। সে সময় আনুশকা সোনার হাতে অনেক জোরে একটা কামড় দেয়। তখন সোনা আবার চিৎকার করে উঠলে আনুশকা নিশ্চিত হয়ে যায় যে কিডন্যাপার একজন মেয়ে। সে সোনাকে জিজ্ঞেস করে, তুমি তো মেয়ে, তাহলে এতক্ষণ ছেলের কণ্ঠে কথা বলছিলে কি করে? সোনা বুঝতে পারে সে ধরা পড়ে যাচ্ছে, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইমরান আনুশকার একটা ডায়েরি খুঁজে পায়। সেখানে সে নিজের প্রেগনেন্সির কথা লিখে রেখেছিল। ওই ডায়েরিতে আনুশকার বয়ফ্রেন্ড সিডের ব্যাপারেও লেখা ছিল। তাই ইমরান এবার সিডের সঙ্গে কথা বলতে যায়। ইমরান সিডকে জিজ্ঞেস করে আনুশকা লোক লজ্জার ভয়ে কোথাও সুইসাইড করেছে কিনা।
কিন্তু সিট জানায় আনুশকা সুইসাইড করার মতো মেয়েই নয়, সে মানসিকভাবে অনেক স্ট্রং। ইমরান তখন চিন্তায় পড়ে যায় যে আনুশকাকে তাহলে কিডন্যাপটা করলো কে। এদিকে সোনা চিন্তায় পড়ে যায় যে সে অ্যাবর্শনটা কিভাবে করাবে, কারণ কিলারের প্যাটার্ন অনুযায়ী তো মারার আগে অ্যাবর্শনটা করাতে হবে। অনেক ভাবনা চিন্তার পর সে জয়ের সার্জারির ভিডিও দেখে আনুশকার অ্যাবর্শন করানোর প্রস্তুতি নেয়। আনুশকা যখন বুঝতে পারে কিডন্যাপার ভিডিও দেখে সার্জারি করতে যাচ্ছে তখন সে ভীষণ ঘাবড়ে যায়। সে সোনাকে রিকোয়েস্ট করে যেন তার অ্যাবর্শন না করানো হয়। সে সোনাকে কথা দেয় যে সেই কিডন্যাপিং এর ব্যাপারে কাউকে কিছু বলবে না, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তখনই সোনার মাথায়ও একটা বুদ্ধি আসে, সেও ভাবে আনুশকাকে না মেরে ছেড়ে দেবে। সোনা রাস্তগীকে কল করে বলে, আচ্ছা আমি যদি ভিকটিমকে ছেড়ে দেই আর সে পুলিশের কাছে গিয়ে বলে যে সে সিরিয়াল কিলারের হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছে, তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে সিরিয়াল কিলার এখনো বাইরে ঘুরছে আর জয় এসবের সঙ্গে জড়িত নয়। রাস্তগী তখন সোনাকে বলে এমনটা করলে সে ধরা পড়ে যাবে, কিন্তু সোনার কনফিডেন্স ছিল তার এই প্ল্যান ঠিক কাজ করবে। আসলে একটা নিরপরাধ মানুষকে খুন করতে তার মন সায় দিচ্ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজের প্ল্যান অনুযায়ী কাজ করবে। সোনা যখন ফোনে কথা বলছিল তখনই আনুশকা তার রেখে যাওয়া সার্জিক্যাল নাইফ দিয়ে নিজের হাতের বাঁধন কেটে ফেলে। এদিকে সোনা আনুশকার জন্য ভয়েস রেকর্ড করছিল। ভয়েস সে বলে সে আনুশকাকে ছেড়ে দেবে, কিন্তু শর্ত একটাই, তাকে পুলিশের কাছে গিয়ে বলতে হবে সিরিয়াল কিলারের কাছ থেকে সে পালিয়ে এসেছে। এরপর সে আনুশকার কাছে গেলে দেখে আনুশকা সেখানে নেই। সে বেডের ওপর সোনার জন্য একটা বাজে সাইন বানিয়ে রেখেছে। এসব দেখে সোনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, আর তখনই দেওয়ালে স্পাইডারের মতো ঝুলে থাকা আনুশকা তার উপর অ্যাটাক করে দেয়। আনুশকা সোনাকে রেখে অবাক হয়ে যায়। সোনা তখন বুদ্ধি খাটিয়ে বলে সে আনুশকাকে বাঁচাতে এসেছে, সে কিডন্যাপারকে বাইরে যেতে দেখেছিল, সেই সুযোগে ভেতরে চলে এসেছে। প্রথমে আনুশকা তার কথাই বিশ্বাস করে নেয় এবং হঠাৎ করে তার উপর অ্যাটাক করার জন্য সোনাকে সরিও বলে, কিন্তু পরে সোনার পারফিউমের গন্ধে তার মনে সন্দেহ জাগে। সে সোনাকে জিজ্ঞেস করে তার পারফিউমের স্মেল আর কিলারের পারফিউমের স্মেল এক হলো কি করে। সোনা তখন বেশ ঘাবড়ে যায়। সে আনুশকাকে বোঝায় হয়তো কিলারও সেম ব্র্যান্ডের পারফিউম ইউজ করে, কিন্তু আনুশকা সেটা বিশ্বাস করে না। সে সোনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সেটা চেক করতে শুরু করে এবং সেখানে সোনার রেকর্ড করা ওই ভয়েসগুলো শুনে সে নিশ্চিত হয়ে যায় যে সোনাই তাকে কিডন্যাপ করেছে। তখন সে আবারও সোনার উপর অ্যাটাক করতে শুরু করে। দুজনের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। আনুশকার ফাইটিং স্কিল তো এমনিতেই অনেক ভালো, তাই সোনা তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। ধস্তাধস্তির এক পর্যায়ে সোনা আনুশকাকে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে আবারও বেডের সঙ্গে বেঁধে রেখে সোনা মাটিতে বসে নিজের অনাগত সন্তানকে বলতে শুরু করে এই গল্পটা এখনই শেষ হবে, তবে আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে নয়, অন্যভাবে। মূলত এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। কিছুক্ষণ পর আনুশকার জ্ঞান ফিরে এলে সে সোনাকে গালি দিতে শুরু করে। তখন সোনা একটা সার্জিক্যাল নাইফ হাতে নিয়ে আনুশকার দিকে এগিয়ে যায়। আনুশকা বলে রোজ রোজ এরকম টর্চার করার চেয়ে একেবারে মেরে ফেলো আমাকে। এর পরের দৃশ্যে আমরা ইমরানকে দেখতে পাই। সাধারণ জনগণ ইমরানের কাছে গিয়ে নিজের নিরাপত্তা দাবি করে, কারণ সিরিয়াল কিলার এখনো বাইরে ঘুরছে, যে কোনো সময় তাদেরও বিপদ আসতে পারে। এর অর্থ এটাই দাঁড়ায় যে সাধারণ মানুষ বিশ্বাস করেছে জয় নিরপরাধ, কিন্তু ইমরান তাদেরকে বোঝায় তাদের ইনভেস্টিগেশন কখনো ভুল হয় না। ঠিক তখনই সিরিয়াল কিলার কল করে বলে সে আগের জায়গায় আরো একটা মেয়েকে হত্যা করেছে। এই কথা শুনেই ইমরান হতবাক হয়ে যায়। সে সাথে সাথে তার ফোর্স নিয়ে জয়ের ফার্ম হাউসের বেসমেন্টে গেলে সত্যি সত্যি আর একটা লাশ খুঁজে পায়। আনুশকার পরিবার ওই লাশের গায়ে থাকা ট্যাটু দেখে চিহ্নিত করে এটাই আনুশকা। তবে সোনা তার চেহারা এত বাজেভাবে নষ্ট করেছিল যে তার চেহারা চেনার উপায় ছিল না। এই ঘটনার পর চারিদিকে ছড়িয়ে পড়ে যে সিরিয়াল কিলার আরো একজন অবিবাহিত গর্ভবতী মেয়েকে হত্যা করেছে। অর্থাৎ জয় কিছুতেই সিরিয়াল কিলার হতে পারে না, সে সম্পূর্ণ নির্দোষ। এরপর জয়কে আবারও কোর্টে তোলা হয়। সোনা নিশ্চিন্ত মনে কোর্টরুমে বসে গেম খেলছিল। ঠিক তখনই রাস্তগী হুইল চেয়ারে করে কোর্টে উপস্থিত হয়। রাস্তগী জাজকে বলে তার ক্লায়েন্ট অর্থাৎ জয় জেলে থাকা অবস্থাতেই আরো একটা খুন হয়েছে। এতে প্রমাণিত হয় জয় সিরিয়াল কিলার নয়। একদিকে সিরিয়াল কিলার বাইরে সাধারণ মানুষের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে জয়কে বিনা অপরাধে জেলে রাখা হয়েছে। তাই রাস্তগী জয়ের জন্য আদালতে জামিন চাইলে জাজ তাকে জামিন দিয়ে দেয়। সোনা তখন খুশি হয়ে জয়কে জড়িয়ে ধরে। এত কষ্টের পর তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। দূর থেকে এই সবকিছুই ইমরান দেখছিল। কোর্ট থেকে ফিরে সোনা জয়কে নিয়ে যায় বেসমেন্টে। জয় বেসমেন্টে গিয়ে আনুশকাকে বাঁধা অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে আনুশকা এখানে কি করছে। সোনা তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব বলতে গিয়ে সোনা কান্নায় ভেঙে পড়ে।
তার কথাগুলো শুনে জয় উপলব্ধি করতে পারে যে সোনা তাকে ঠিক কতটা ভালোবাসে। তাকে বাঁচানোর জন্য সোনা এত কিছু করেছে। সেও ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, আনুশকা যদি এখানে বাধা অবস্থায় থাকে তাহলে লাশটা কার ছিল? সোনা তখন জয়কে জানায় যে সে মর্গ থেকে একটা ডেড বডি তুলে এনে তার গায়ে আনুশকার মতো ট্যাটু এঁকে দিয়েছে, আর তার মুখটা এমন ভাবে নষ্ট করেছে যাতে তার চেহারাটা চেনা না যায়, আর ট্যাটু দেখে সবাই মনে করে ওটা আনুশকার ডেড বডি। এরপর সোনা জয়ের কাছেই জানতে চায় যে আনুশকার সঙ্গে এখন কি করা উচিত, কারণ আনুশকা তাদেরকে চিনে ফেলেছে। জয় সোনাকে শান্ত হতে বলে। সে বলে কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই হবে। কিছুক্ষণ পর সোনা আনুশকার জন্য খাবার নিয়ে গিয়ে বলে, এই সবকিছু তোমার জন্যই হয়েছে। আমি তো তোমাকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি পালাতে গিয়ে সবকিছু এলোমেলো করে দিলে। তুমি আমার চেহারা না দেখলে এসব কিছুই হতো না। আনুশকা বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে খাবার কেন দিচ্ছ? সোনা বলে, আমি তোমাকে খাবার দিচ্ছি কারণ তোমার পেটে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। এই কথা বলে সোনা সেখান থেকে চলে যায়। জয় এবং সোনা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সিড বেসমেন্টে চলে আসে। আসলে সোনার উপর সিডের একটু সন্দেহ হয়েছিল, তাই সে সোনাকে ফলো করতে শুরু করেছিল, আর তাকে ফলো করতে করতেই সিড এখানে পৌঁছে গেছে। অন্যদিকে ইমরান হতাশ হয়ে একটা বারে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। সেখানে বাড়ির কিছু লোকের সঙ্গে ইমরানের মারামারিও হয়। এদিকে সোনা এবং জয় একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। সেই সময় হঠাৎ করে সোনার অনেক গিল্ট ফিল হতে শুরু করে, কারণ সে তার স্বামীকে বাঁচানোর জন্য একটা নিরপরাধ মেয়ে এবং তার বাচ্চাকে বিপদে ফেলেছে। অন্যদিকে সিড আনুশকাকে বেসমেন্টে খুঁজে পেয়ে তার বাঁধন খুলতে যায়, কিন্তু ঠিক তখনই ওরা কারো পায়ের শব্দ শুনতে পায়। আনুশকা বলে হয়তো কিলার আবার এসেছে, তাই সে সিডকে আলমারির ভেতর লুকিয়ে পড়তে বলে। সিড আনুশকার কথা মতো আলমারিতে লুকায়। এরপর সেখানে বসেই সে সাহায্যের জন্য ইমরানকে কল করে, কিন্তু বারে ঝামেলা হওয়ার কারণে ইমরান তার কলটা রিসিভ করতে পারে না। তাই সিড ইমরানকে একটা মেসেজ পাঠায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে মেসেজটাও ডেলিভার হয় না। এরই মাঝে হঠাৎ আলমারির দরজা লক হয়ে যায়, তাই সিডও আর আলমারি থেকে বেরোনোর সুযোগ পায় না। অন্যদিকে মধ্যরাতে সোনার ঘুম ভাঙলে সে তার পাশে জয়কে দেখতে পায় না। সোনা একটু চিন্তায় পড়ে যায়। সে জয়কে কল করে, কিন্তু কিছুতেই কলটা কানেক্ট হয় না। সোনা তখন ভয়ে ভয়ে বেসমেন্টের দিকে এগিয়ে যায়, আর সেখানে গিয়ে সে যা দেখতে পায় তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় জয় আনুশকার অ্যাবর্শন করানোর প্রস্তুতি নিচ্ছে, আর এখানেই সমস্ত রহস্যের জট খুলে যায়। আসলে জয়ই হলো আসল সিরিয়াল কিলার। ইমরানের ধারণাই ঠিক ছিল, আর জয়ের প্রতি সোনার যে বিশ্বাস ছিল সেটা ছিল সম্পূর্ণ ভুল। সোনাকে দেখে জয় তাকে মিসেস সিরিয়াল কিলার বলে ডাকে। সোনা ভয়ে ভয়ে জয়কে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে আর কি করছে। জয় বলে আনুশকার অ্যাবর্শন করানো প্রয়োজন, কারণ সে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছে। বাচ্চাটা পৃথিবীতে আসলে সে যেখানে সেখানে ফেলে আসবে। এরপর ওই বাচ্চাটাকে মানবেতর জীবন কাটাতে হবে। তাকে লালন পালন করার নামে কেউ তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ আচরণ করবে। জয়ের কথা শুনে সোনা ভয় পেয়ে যায়। সোনা জয়কে বোঝাতে থাকে যে জয়ের সঙ্গে হয়তোবা অতীতে কোনো খারাপ কিছু হয়েছে, তাই বলে সে নির্দোষ মেয়েগুলোর সঙ্গে এমন করতে পারে না। এখানে আমরা জানতে পারি জয়ের মা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিল। জয়ের জন্মের পর লোকলজ্জার ভয়ে সে জয়কে ফেলে দিয়ে চলে গিয়েছিল, আর তারপর থেকে জয়কে খুব কষ্টে এবং অবহেলায় বড় হতে হয়েছে। মানুষের অবহেলা তাকে ধীরে ধীরে সিরিয়াল কিলারে পরিণত করেছে। জয়ের মতে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে মেয়েগুলোর বাচ্চা জন্ম নিলে শুধু অবহেলাই পাবে, তাই তারা পরিণত হওয়ার আগেই জয় তাদেরকে বের করে বোতলে খুব যত্ন করে সামলে রেখেছে। সোনা তখন বুঝতে পারে জয়কে জেল থেকে ছাড়িয়ে এনে সে অনেক বড় ভুল করে ফেলেছে। জয়ের আসল রূপ দেখার পর আনুশকাকে বাঁচানোর জন্য সে একটা সার্জিক্যাল নাইফ নিতে যায়, তবে জয় সেটা বুঝতে পেরে সোনার হাতেই সেই নাইফটা গেঁথে দেয়। এবার সোনা বুঝতে পারে তার প্রতি জয়ের বিন্দুমাত্র ভালোবাসা নেই। জয় এতদিন তার সঙ্গে শুধু ভালোবাসার অভিনয় করেছে, কারণ সে যদি সোনাকে ভালোবাসতো তাহলে এভাবে তাকে আঘাত করতে পারতো না। এসবের মাঝে জয়ের কাছে রাস্তগীর কল আসে। তাদের কনভারসেশন শুনে সোনা বুঝে যায় রাস্তগী আগে থেকে জয়ের ব্যাপারে সবকিছু জানে, এবং সে পরিকল্পনা করেই সোনাকে এত কিছু করিয়েছে যাতে জয়কে নির্দোষ প্রমাণ করা যায়। রাস্তগীর সাথে কথা শেষ করে জয় সোনাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে আনুশকার অপারেশন করতে চলে যায়। এদিকে আলমারির ভেতর আটকা পড়ে থাকা সিট দরজা খোলার চেষ্টা করছিল। শব্দ শুনে জয় নিজেই গিয়ে আলমারির দরজা খুলে দেয়। আলমারি থেকে বের হয়ে সিট জয়ের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে জয়ের সঙ্গে পেরে ওঠে না। জয় সিটকেও একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। তবে সৌভাগ্যবশত আলমারি থেকে বের হওয়ার কারণে সিটের মেসেজটা ইমরানের ফোনে পৌঁছে যায়।
ততক্ষণে জয় আবারও আনুষ্কার অপারেশন করার প্রস্তুতি নেয়। যেহেতু সার্জিক্যাল নাইফ সোনার হাতে গেঁথে দিয়েছে, তাই জয় অন্য একটা নাইফ আনার জন্য ভেতরে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ইমরান সেখানে এসে পৌঁছায়। সে সিডের পাঠানো মেসেজটা পেয়ে এখানে এসেছে। জয় ইমরানকে দেখা মাত্রই পেছন থেকে আক্রমণ করে তার পিস্তলটা কেড়ে নেয়, আর তারপর সে ইমরানের হাতও বেঁধে ফেলে। সেই সময় জয় ইমরানের মানিব্যাগে তার ছোটবেলার একটা ছবি দেখতে পায়। এখানে ইমরান নিজের গল্প বলতে শুরু করে। ইমরান জানায় সে সোনাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের বিয়ের কিছুদিন পরেই অদ্ভুত এবং ভয়ঙ্কর ভাবে ইমরানের ছোট বোনের মৃত্যু হয়। ইমরান ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পেরেছিল তার বোন মৃত্যুর আগে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা করেছিল, তবে সে জানতো না তার বোনের সমস্যাটা কি ছিল। এই কারণেই ইমরান ওই গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা করতে যায়, আর সে লোকটা আর কেউ নয় বরং জয় ছিল। জয় বুঝতে পেরেছিল ইমরান তার রহস্য জেনে যাবে, তাই সে পেছন থেকে ইমরানের উপর হামলা করে। এতে জয় কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও কোমায় চলে যায়। সে পুরো 2 বছর কোমায় ছিল, তবে সোনা এসবের কিছুই জানতো না। সে ভেবেছিল ইমরান হয়তো তাকে ইগনোর করার জন্য যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই সোনা তার বাবা মায়ের পছন্দের ছেলে অর্থাৎ জয়কে বিয়ে করে নেয়। সত্যিটা জানার পর সোনা অনেক কষ্ট পায়। ইমরান যেহেতু আগে থেকে জানতো যে তার বোনের খুনি জয়, তাই সে জয়কে ধরার জন্য তার এলাকায় ট্রান্সফার নিয়েছিল, আর সে জয়কে ধরেও ফেলেছিল। কিন্তু সোনার বোকামির জন্য সে ছাড়া পেয়ে গেছে। সোনার বোকামির কথা ভেবে হাসতে শুরু করে জয়। এরপর সে আনুষ্কার অ্যাবর্শন শুরু করতে যায়। সেই সময় ইমরান সোনার হাতে গেঁথে থাকা ওই নাইফের সাহায্যে নিজের হাতের বাঁধন কেটে নেয়, আর তারপর সেই নাইফটাই জয়ের দিকে ছুঁড়ে মারে। ততক্ষণে সোনা গিয়ে সিডের হাতের বাঁধন খুলে দিলে সিড আনুষ্কাকে নিয়ে হসপিটালে যেতে চায়, কিন্তু জয় তাদেরকে বাধা দেয়। সে আনুষ্কাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সোনা আনুষ্কার সামনে চলে আসে। এতে ছুরির আঘাত সরাসরি সোনার পেটে লাগে, আর তাতে বেচারির প্রচন্ড ব্লিডিং শুরু হয়। জয় যেহেতু নিজের হাতে নিজের অনাগত সন্তানকে মেরে ফেলেছে, তাই অনুশোচনায় সে কাঁদতে শুরু করে। ইমরান তখন সুযোগ বুঝে জয়ের পেটে নাইফ ঢুকিয়ে দেয়, আর তাতে জয় মারা যায়। এরপর সে সোনাকে নিয়ে হসপিটালে যায়। সোনার জ্ঞান ফিরে আসলে সে নিজের পাশে ইমরানকে দেখতে পায়। সে ইমরানকে বলে সে জেলে যাওয়ার জন্য প্রস্তুত। ইমরান বলে তাকে জেলে যেতে হবে না, কারণ আনুষ্কা তার বিরুদ্ধে কোনো কমপ্লেনই করেনি। সেই সময় আনুষ্কা সোনাকে জানায় সোনা তার জীবন বাঁচানোর অনেক চেষ্টা করেছে। শুধু তাই নয়, সোনার কারণেই সিড আনুষ্কার গুরুত্ব বুঝতে পেরেছে, তাই সোনার ওপর আনুষ্কার কোনো অভিযোগ নেই। এরপর সে সোনাকে ইমরানের সঙ্গে নতুন জীবন শুরু করতে বলে, আর তখনই ডক্টর এসে জানায় সোনা সম্পূর্ণরূপে সুস্থ আছে। তার গর্ভের সন্তান মারা গেছে ঠিকই, তবে সোনা চাইলে আবারও মা হতে পারবে। ইমরান তখন ডক্টরের কাছে জয়ের ব্যাপারে জানতে চাইলে ডক্টর তাকে জানায় জয় এখনো বেঁচে আছে। এই কথা শুনে সবাই আবার ভয় পেয়ে যায়। ইমরান ছুটে চলে যায় জয়ের কেবিনে, কিন্তু সেখানে জয় নেই, সে পালিয়ে গেছে। এরপর আমরা জয়কে রাস্তগী আর তার স্ত্রীর সঙ্গে দেখতে পাই। ওরা জয়কে উদ্ধার করে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। অর্থাৎ রাস্তগী শুধু জয়ের ব্যাপারে জানতোই না, তার সঙ্গে জড়িতও ছিল। মুভি তো এখানেই শেষ হয়, কিন্তু গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। ওরা 3 জন আবারও নতুন কোনো জায়গায় গিয়ে নতুন করে শুরু করবে হত্যাযজ্ঞ। আর এই হত্যাযজ্ঞের শেষ কোথায় তা কেউ জানে না। সত্যি বলতে আমি নিজেও প্রথমে ভেবেছিলাম ইমরানই হয়তো সেই সিরিয়াল কিলার, কিন্তু শেষে এসে যে এরকম কোনো টুইস্ট আসবে আমিও ভাবতে পারিনি। এই ধরনের আনপ্রেডিক্টেবল গল্পগুলো না আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।